আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রূপসা নদী আর খুলনা শহরের জেলখানা ফেরিঘাট। সকাল এখন 6:45 বাজে। আমরা এখানে এসে পৌঁছি 5টার সময়। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম রাত 12:30টার পরে। মোটামুটি আমাদের 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে, মাঝখানে হোটেল বিরতি সহ। এটা হচ্ছে ট্রলার। এই ট্রলারে করে আমরা আমাদের যে মেন শিপ রয়েছে সেই শিপে যাব। আমরা ঠিক এই পাশ থেকে আসলাম, খুলনা শহরের যে জেলখানার ঘাট রয়েছে, ফেরিঘাট, যাচ্ছি সামনের দিকে আমাদের যে ক্রুজ রয়েছে বা শিপ, সেই দিকে যাচ্ছি এই ছোট ট্রলার করে। টোটাল আমরা 38 পার্সন আছি এখানে। ঢাকা থেকে আমরা আসলাম সোহাগের এলিট শ্রেণীর যে বাসগুলো আছে সেইগুলো দিয়ে। সিট হচ্ছে 40টা, যদিও আমরা 38 জন আসি, আর সেটা রিজার্ভ নিয়ে আসা হয়। রিজার্ভ ভাড়া ছিল 80,000 টাকা। আর আমাদের শিপটা হচ্ছে ঠিক প্রথমটার পরেরটাই। এই শিপের 3টি তলা রয়েছে। আমি প্রত্যেকটি তলায় কোথায় কি রয়েছে প্রত্যেকটি আমি ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। আর এই ট্যুরের কিভাবে ঢাকা থেকে আসলাম, আর ক্রুজে কি কি রয়েছে, কোথায় কোথায় ঘুরবো, আর খাবার মেনু কি রয়েছে, আর টিপস, শেষে থাকবে টিপস। কাকতালীয়ভাবে এই ক্রুজের ধারণ ক্ষমতাও হচ্ছে, গেস্ট ধারণ ক্ষমতাও 40 জন, আর গেস্ট রুম রয়েছে 15টি। এর ভিতরে ডিলাক্স, এক্সিকিউটিভ এবং ফ্যামিলি স্যুট, স্ট্যান্ডার্ড টুইন, ইকোনমি ট্রিপল সহ বিভিন্ন গেস্ট রুম রয়েছে। প্রত্যেকটি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দুইটা ফ্লোরে বেডরুম রয়েছে। এটি একটি নিচের ফ্লোর, এই ফ্লোরটাতে রয়েছে বেডরুম, আর এই যে এখানেও রয়েছে বেডরুম, আর একদম উপরে হচ্ছে ওপেন ডেক, ওপেন স্পেস বসার জন্য। এখানে রুম অ্যালোকেশনের যে চার্টটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আমাদের সাথে অন্যান্য যারা আছেন ওনারা থাকবেন, আর আমি থাকবো হচ্ছে এই ফ্লোরটাতে। আর আমার রুমটা একদম ফ্রন্ট সাইডে, ব্যালকনির পাশে। ফরচুনেটলি ছোট রুম, তবে খুবই সাজানো গোছানো, খুবই পরিপাটি। দেখুন, যথেষ্ট লাইটিংয়ের ব্যবস্থা আছে, আর চার্জিংয়ের জন্য যে পয়েন্টগুলো দরকার সেইগুলো কিন্তু যথেষ্ট দেওয়া আছে। সো ডিজিটাল ডিভাইসগুলো চার্জিং নিয়ে কোনো ইস্যু নাই। এটা হচ্ছে ডাইনিং। সাড়ে 6টার একটু আগেই আমাদের যে শিপ রয়েছে সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যে প্রথম পয়েন্টটাতে যাব, যেটার নাম হচ্ছে আন্দারমানিক বা হারবারিয়া, সেটার উদ্দেশ্যে ঠিক 6:30টার একটু আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আর সেখানে পৌঁছতে আমাদের বেশ কিছু সময় লেগে যাবে, প্রায় এখান থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে, যদিও মোংলা থেকে ওইটা 20 থেকে 25 কিলোমিটার দূরে। সো যারা একটু সময় কমাতে চান তারা কিন্তু মোংলা থেকে শিপ নিতে পারেন, যেটা একটু সময় কম লাগবে। আর সামনে দেখতে পাচ্ছেন রূপসা সেতু। এই পাশটা হচ্ছে খুলনা বিভাগের খুলনা সদর জেলা, আর এই সেতুটা কানেক্ট করছে হচ্ছে বাগেরহাট জেলাকে।
এই পাশটাতে রয়েছে হচ্ছে শিপ ইয়ার্ডস, শিপ বিল্ডার্স যে কোম্পানিগুলো আছে সেইগুলো, সিমেন্টের কোম্পানি। আর এটা আমাদের ছোট্ট জাহাজ, খান জাহান আলী সেতু। এই যে আমরা ছোট যে ট্রলারটি দেখতে পাচ্ছি, জাহাজ যেসব স্পটে জাহাজ নিয়ে আসলে যাওয়া সম্ভব নয়, সেই সব স্পটে যাওয়ার জন্য আসলে এই ছোট ট্রলারগুলো ব্যবহার করা হয়। নৌকার পিছনেই বাধা আছে। সামনে কিন্তু রেল সেতু, যেটা এখনো ইনকমপ্লিট, রূপসা রেল সেতু। সকাল 7:30 দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট। এইগুলো হচ্ছে আইটেম। আর 11টার দিকে দেওয়া হবে স্ন্যাক্স। পেঁপে, জুস, কলা, ব্রেড, বাটার। সকালের নাস্তা আমরা একদম জাহাজের পাশটাতে বসে সমুদ্রের মাঝখানে। সমুদ্র এখনো আসে নাই, তাই না? সমুদ্র আসে নাই, মেন সমুদ্র এখনো আসে নাই। তারপরেও যে হ্যাঁ, তারপরেও যে এখানে যে সিনারিটা আসলে এটা প্রাইসলেস। এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা। আমরা অলরেডি 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসছি। আমরা হয়তোবা আর 3 থেকে 3.5 ঘন্টা নেটওয়ার্কের আওতায় থাকতে পারবো। এরপরে কিন্তু আমাদের মোবাইল নেটওয়ার্ক আর কাজ করবে না। আমরা আর মোবাইলের নেটওয়ার্কে কল আসবেও না, যাবেও না। এভাবে আমাদের থাকতে হবে 2 দিন নেটওয়ার্কবিহীন। আজকে আমরা একটা মাত্র সাইট সিইং করব, সেটা হচ্ছে আন্দারমানিক বা হারবারিয়া। আর যেখানে আমরা নোঙ্গর করব, রাত কাটাবো যেই জায়গাটাতে, সেটির নাম হচ্ছে কটকা। কটকাতে যেতে এই খুলনা বন্দর থেকে 166 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে। আর ওখানে পৌঁছতে কিন্তু আজকে রাত 1টা থেকে 2টো বেজে যাবে। সো সাথে থাকুন, আমরা যাই। এই সমুদ্রের মধ্য দিয়ে যেতে যেতে যে সৌন্দর্য রয়েছে সেটি আমি আপনাদের দেখাতে দেখাতে যাব ইনশাল্লাহ। সকালের নাস্তা করে যে যার মতো কিন্তু এনজয় করার চেষ্টা করতেছে। কেউ বা গান শুনতেছে উচ্চ সাউন্ডে, কেউ বা কার্ড খেলায় মেতে আছে, কেউ বা এই সুন্দর পরিবেশে নিজের মতো করে একাকী চেয়ার নিয়ে বসে আছে। আর আমি আমার মতো ব্যস্ত ভিডিও ফুটেজ নিতে। খুলনা থেকে 3 ঘন্টার রাস্তা পার হয়ে আমরা অলরেডি চলে আসছি। আর এই যে সামনে যেটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। একদম নদীর তীরেই অবস্থিত। বিশাল এলাকা জুড়ে অবস্থিত। ঠিক এখান থেকে 14 কিলোমিটার দূর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টের এরিয়া। সুন্দরবনের যে এলাকা, ঠিক 14 কিলোমিটার পর থেকে সেটা শুরু হয়ে যাবে। কপালটা আসলেই খুবই ভালো, কারণ হচ্ছে যে এই কয়েকদিন প্রচণ্ড রোদ থাকলেও আজকে কিন্তু রোদ নেই, একদমই ছায়া পড়ে আছে। নইলে কিন্তু আসলে টেকা এখানে দায় ছিল, কোনোভাবেই টেকা সম্ভব ছিল না এই গরমের মধ্যে, রোদের মধ্যে। আমি কতই যে গেছি চলিয়া।
খুলনা বন্দর থেকে, খুলনা যে জেলখানা ফেরিঘাট রয়েছে সেখান থেকে প্রায় 4 ঘন্টা সময় পাড়ি দিয়ে আমরা মোংলা বন্দরে চলে আসলাম। দেখেন শত শত ভেসেল, বড় বড় জাহাজ আছে এখানে, বিশাল বড় একটি এরিয়া। আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ নেভিদের যে ভেসেলগুলো রয়েছে সেইগুলো, বাংলাদেশ মেরিনের। আর এই যে মাঝে যেইগুলো দাঁড়িয়ে আছে কমার্শিয়াল কাজে ইউজ করা হয় এগুলো। শিপ আপন গতিতে চলে যাচ্ছে, এই সুযোগে চলুন আমরা পুরো শিপটা একবার দেখে নেই যে কোথায় কি আছে, কোন ফ্লোরে কি আছে। চলুন একদম নিচের ফ্লোর থেকে শুরু করি। এটা হচ্ছে শিপের পিছনের অংশটা, পিছনের ভাগ। আর একদম নিচের ফ্লোরটা হচ্ছে ইঞ্জিন রুম। দেখেন এখানে প্রচন্ড শব্দ, দেখেন কি পরিমাণ ইঞ্জিন এখানটাতে আছে, অনেকগুলো ইঞ্জিন, এগুলো আসলে মাথায় ধরা হচ্ছে একদম নিচের ফ্লোরটা। ইঞ্জিন রুম থেকে যদি উপরের দিকে আসি, একটা ফ্লোর উপরে আসি, তাহলে এই দৃশ্য আমি আগেই বলে নিছি যে যে পয়েন্টগুলোতে শিপ যায় না সেই পয়েন্টগুলোতে সাইট সিইং করার জন্য এই ছোট ট্রলারে যেতে হয়। এটি সবসময় বাধা থাকে এইভাবে। কেউ চাইলে কিন্তু এখানে বসে গোসল করতে পারেন সমুদ্রের পানি দিয়ে, চাইলে ওনারা হেল্প করে, পানি উঠিয়ে দেয় ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চাইলে। এটা হচ্ছে প্রথম রুমের প্রথম ফ্লোরের রুম অ্যালোকেশন। আমি বলেছি যে এখানে 15টা রুম রয়েছে, 15টা রুমের মধ্যে 11টা রুম অ্যাটাচ টয়লেট সহ, আর 4টা রুমের সাথে অ্যাটাচ টয়লেট নাই। এটা হচ্ছে প্রথম ফ্লোরের বেডরুম। আর যদি সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরের বেডরুমগুলোর অ্যালোকেশনে যে এইভাবে সাইড দিয়ে, আর আমি হচ্ছি এইটাতে থাকি একদম পিছনের ভাগে। লাইভ বারবিকিউ এর সুবিধা আছে। সেকেন্ড ফ্লোরের বেডরুমের অ্যালোকেশন কিন্তু 2 পাশ দিয়ে, একটা পাশ আমি দেখাইলাম, এটি হচ্ছে আরো একটি পাশ। আর আমরা যদি উপরে যাই, এটা হচ্ছে ক্যান্টিন। আর একদম উপরে হচ্ছে এরকম খোলা জায়গা, চাইলেই যে কেউ এখানে নাস্তা, লাঞ্চ বা ডিনার করতে পারেন, অথবা বসে আড্ডা দিতে পারেন, কার্ড খেলতে পারেন, যে যেভাবে ইচ্ছা সময় কাটাতে পারেন। মোংলা সমুদ্র বন্দর আমরা ঠিক কয়েক মিনিট আগেই পার হয়ে আসলাম। ওই যে দেখা যাচ্ছে বন্দরটি। সো মোটামুটি এই ছিল এই শিপের বর্ণনা, স্পেসিফিকেশন। আর আমি ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে কয়টি রুম রয়েছে, কোন রুমের কত ভাড়া এবং কোন রুমে কতটা বেড আছে, কতজন থাকতে পারবেন, কত টাকা ভাড়া, তারপর খাবার মেনু কি কি, কোন পয়েন্টগুলো দেখতে পারবেন, তারপর হচ্ছে প্যাকেজ যেইগুলো আছে, টাইমিং, এভরিথিং আমি কমেন্ট বক্সে
দিয়ে দিব ইনশাল্লাহ, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আর এখন ভিডিওতে শুধুমাত্র রুমের সৌন্দর্য এবং হচ্ছে পুরো যে শিপটা আছে সেটা দেখে নিন। আর ডেসক্রিপশন বক্সে ভেরি স্পেসিফিকলি সব কিছু দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আইডিয়া পেতে পারেন। সকাল 7:30টার সময় ব্রেকফাস্ট করার পর 11টার সময় যে স্ন্যাক্স দেওয়ার কথা ছিল, সেই স্ন্যাক্সের আইটেম হচ্ছে এই। এখন 11:42। এখান থেকে কিন্তু সুন্দরবনের শুরু। দেখতে পাচ্ছেন ঘন গাছপালা এবং কি সুন্দর বিভিন্ন রং বেরঙের গাছের পাতা। আচ্ছা, এখান থেকে আপনার এরিয়া শুরু, করম জলের এরিয়া শুরু। এটা করম জলের এরিয়া শুরু। হ্যাঁ, আচ্ছা, ওই যে সামনে যে টাওয়ার দেখা যাচ্ছে ওইটা করম জল। করম জলে আমরা শেষ দিন আসবো ফেরার পথে। আর এখন যাচ্ছি হচ্ছে আন্দারমানিক। আন্দারমানিক। এইখান থেকে আর কতক্ষণ লাগবে? এখান থেকে সর্বোচ্চ 2 ঘন্টা। সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, তাই না? আমরা দুপুরে খাবারের আগেই নামবো। খাবারের আগেই নামবো। ওইখান থেকে ঘুরে কি লাঞ্চ করবো? এখন পশুর নদীর ভিতরে আছি। পশুর নদী, এই নদীর নাম হচ্ছে পশুর নদী। আচ্ছা, ভেরি নাইস। সত্যি খুবই চমৎকার। দেখেন কি ঘন গাছপালা। বিশেষ করে এই যে গাছের পাতা, বিভিন্ন রঙের যে গাছের পাতা, এটা আসলে আরো বেশি সুন্দর করে তুলছে এই সৌন্দর্যটাকে। এটা কিন্তু আমার রুম থেকেই কিন্তু রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি এই সিনারি। আমি একটু এটা এক্সটেন্ড করে নেই, অথবা উপরে যেতে পারি। এই যে এইখান থেকে আমি আর একটু ভালো করে দেখাতে পারি। সব লাল পাতাগুলো পড়ে যায়, সব সবুজ গুলো দেখা যায়। মানে আর বর্ষার পরে আসলে মজাটা পাওয়া যায়। সুন্দরবনে 3বার হচ্ছে আপনার আসতে হবে, সিজন সিস্টেম করে। শীতে একবার এবং আপনার গরমে একবার আসছেন। আবার বর্ষার রেইন সিজন একবার বর্ষা পড়লে ডেঞ্জারাস ভাই, ওটা ডেঞ্জারাস। ওটা ডেঞ্জারাস। বর্ষা কিন্তু এই শিপের যিনি আছেন উনি আসলে ব্রিফ দিচ্ছিলেন যে এখন কোন জায়গায় আছি আমরা আর কোন সময়টা আসলে কোন সৌন্দর্যটা দেখা যায়। উনি বলতেছিলেন 3বার আসতে হবে সুন্দরবনের সৌন্দর্য দেখতে হলে। একটা হচ্ছে এই সামারে, যে সময়টাতে আমরা আসলাম, আজকে এপ্রিলের 18 তারিখ। আর বৈশাখ মাসের 6 তারিখ। আর উনি বলতেছিলেন বর্ষার সিজনে একবার আর হচ্ছে শীতে একবার। আমি ক্যামেরার স্ট্যান্ডটা একটু এক্সটেন্ড করে বনের উপরের ভাগটা দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটা নোট দিয়ে রাখি, এই যে এটা হচ্ছে করম জলের এলাকা, এটা করম জল। যারা একদিনের ট্যুরে আসেন তারা কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে যান। মোংলা আসেন, মোংলা থেকে এসে তারপর দিন এখান থেকে জাস্ট ঘুরে যান। আমি চতুর্পাশটা দেখানোর চেষ্টা করি এবার। খুবই চমৎকার সিনারি। আপনারা জানেন যে 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই
সুন্দরবন, যেটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেটার অধিকাংশটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নিয়ে অবস্থিত, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত যে জেলা রয়েছে সেইগুলো নিয়ে গঠিত। আর যে অর্ধেকের কম অংশটা সেটা কিন্তু পশ্চিম বাংলার, ভারতের পশ্চিম বাংলার মধ্যে অর্ধেকটা। আমাদের মতো এই শিপে যদি ট্যুর করতে চান তাহলে পুরা শিপটা আপনাকে নিতে হবে, রিজার্ভ করে নিতে হবে। এটার জন্য আমরা ওনাকে পে করেছি 3,20,000 টাকা 3 দিনের জন্য, 2 রাত 3 দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন আমরা এই শিপে থাকবো। আর টোটালি 2 দিন আমরা নেটওয়ার্কের বাইরে থাকবো, কোনো রকম মোবাইলে নেটওয়ার্ক থাকবে না। সো এটা কিন্তু অ্যামেজিং। আর মোবাইল যখন থেকে আসছে আমাদের দেশে তখন থেকে কিন্তু এটাই প্রথমবার যেটা আমি মোবাইল নেটওয়ার্কের বাইরে যাচ্ছি, এই প্রথমবারের মতো। 1:22 বাজে। আর আজকে আমরা প্রথম যে সাইট সিইংটা করব সেটা হচ্ছে আন্দারমানিক। আন্দারমানিকের আসার রাস্তাটা খুবই চমৎকার ছিল, 2 পাশেই এরকম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চিকন নদী পথ। সেই চিকন নদী পথ ধরে আমরা চলে আসলাম। এই যে সামনে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এটি হচ্ছে আন্দারমানিকের সেই ভিউ পয়েন্ট। এখানে আমরা নেমে ওয়াচ টাওয়ার থেকে আন্দারমানিকের আশেপাশের সিনারি দেখার চেষ্টা করব। আর কাঠের ট্রেইলিং সম্ভবত আছে, ওইখানে ওয়াক করার চেষ্টা করব। লেটস সি কি আছে, নামে নেমে দেখি। আমরা কিন্তু এই পথ ধরেই আসলাম। খানিকটা দেখে বুঝতে পারছেন যে আসলেই কি সুন্দর একটা সিনারি দেখতে দেখতে আমরা আসলাম। আসেন। বন বিভাগের যিনি গাইড আছেন সাথে, উনি একদম সামনের দিকে চলে গেছেন। আমি উনাকে ফলো করার চেষ্টা করি, আর উনি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং বিভিন্ন গাছগাছালির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এই ট্রেলটা কিন্তু অনেক সুন্দর, দেখেন একদম চিকন রাস্তার মতো তৈরি করা হয়েছে ট্রেল। আর 2 পাশে তো সুন্দরবনের গাছপালা। এই যে নিউ ইয়র্ক সিটির মতো দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংয়ের মতো কিছু শিকড় বাকড় উপরের দিকে আছে, এইগুলোকে মূলত বলা হয় শ্বাসমূল। এই ম্যানগ্রোভ ফরেস্টের যেটা আসল মূল আকর্ষণ সেটি হচ্ছে এটি সেই ম্যানগ্রোভ বা শ্বাসমূল। পানির স্তর যত বাড়বে এই শ্বাসমূল কিন্তু আরো বড় হবে, এর মাথাটাও পানির উপরে থাকবে। আর এটি হচ্ছে মিঠা পানিটা শোষণ করে নেয়, আর লবণাক্ত যে পানিটা আছে সেটা কিন্তু সে ছেড়ে দেয়, যেটা উপরের দিকে ভাসে। আর এটা কিন্তু বালুর নিচে পড়ে গেলে মরে যাবে এই শ্বাসমূলটা। এই বনের বিশেষত্বই হচ্ছে এই ম্যানগ্রোভ বা এই শ্বাসমূল। নর্মালি বাঘ চোখে পড়ে না। এইখানে একটা পুরাতন একটি পায়ের ছাপ আছে বাঘের, এই যে এটা ধারণা করা হচ্ছে যে 1-1.5 মাস আগের পায়ের ছাপ এই ছাপটা। আর এই যে ব্রিজের মতো করে যে ট্রেল বানানো হয়েছে, এটির দৈর্ঘ্য 1.5 থেকে 2 কিলোমিটার। আমরা এই পথ ধরে একদম এইদিকে চলে আসলাম। এটি হচ্ছে আন্দারমানিকের দৃশ্য। সামনে একটি ওয়াচ টাওয়ার আছে, আমরা সেখানে ওয়াচ টাওয়ারে উঠে এর আশেপাশের যে সৌন্দর্য আছে সেটা দেখব।
প্রচণ্ড গরম হওয়ার কারণে আশেপাশে কোনো হরিণের দেখা আমরা এখনো পেলাম না। আর বাঘের দেখা তো এই মুহূর্তে পাওয়াটাই অকল্পনীয়। তবে এই বনের বিশেষত্ব যেটা ম্যানগ্রোভ বা শ্বাসমূল, সেটা কিন্তু অহরহ। এই যে নিউ ইয়র্ক সিটির সেই বিল্ডিংগুলোর মতো উপরের দিকে আকাশের দিকে উঠে যাচ্ছে। এটাই হচ্ছে সৌন্দর্য। মিঠা পানি শুষে নেয় আর লবণাক্ত পানিটা সে ছেড়ে দেয়। চলুন এই ওয়াচ টাওয়ারে উঠি। ওয়াচ টাওয়ারে উঠে এর যে চারপাশের সৌন্দর্যটা আছে সেটা দেখার চেষ্টা করি। এইটা 1 2 3 4 5 5 তলা, একদম 706 তলা। চলুন এবার আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে চতুর্দিকের দৃশ্যটা একবার দেখে নেই। আরো একটি শিপ সে পৌঁছলো এখানে। আর এটা হচ্ছে উপর থেকে ভিউ। আমরা কিন্তু এই পথ ধরে চলে আসছি। এই ধরনের ক্রুজের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে 25 থেকে প্রায় 40,000 টাকা প্রতিজনের জন্য। এখানে এসি রুমের সুবিধা আছে এবং অন্যান্য যে আধুনিক সুযোগ সুবিধা, সব ধরনের সুবিধা অ্যাভেলেবেল এই টাইপ অফ ক্রুজে। দুপুরের খাবার আইটেম বিফ, মাছ, সবজি, তারপর হচ্ছে কলার মোচা ভর্তা। মাছের নাম হচ্ছে ফাইসা মাছ। আমি জানি না আসলে ফাইসা মাছ ওনারা কোন মাছকে বলে, তবে বেশ সুস্বাদু আর টাটকা ছিল, ফ্রেশ মাছ। সবজিও ভালো। আর কলার মোচা যেটা, এটা ফ্যান্টাস্টিক। কলার মোচা ভর্তা যেটা, বিফ এখনো খাই নাই। তবে চমৎকার বিষয় হচ্ছে যে এইরকম সাগরের পাড়ে বনের কাছ দিয়ে খেতে খেতে শিপে করে যাওয়া। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ করলাম। এখন রেস্ট নেওয়ার পালা। যেহেতু গত রাত ঢাকা থেকে মধ্যরাতে রওনা দিয়ে ভোরবেলায় আমরা খুলনা এসে পৌঁছেছি। সকালবেলা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা সকাল থেকেই শিপে আছি এবং অলরেডি একটা সাইট সিইং করে ফেলছি আন্দারমানিক। ওখান থেকে ফিরেই আমরা লাঞ্চ করে নিলাম। এখন 3টা বাজে। সো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই। যদিও সুন্দরবন পুরোটাই সুন্দর, আসলে কোনো জায়গাটাই আসলে অসুন্দর নেই, কিন্তু আমরা যখন বিকালের দিকে ঠিক খালের মাঝখান দিয়ে যাব তখন কিন্তু সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হবে। সুতরাং এই মুহূর্তটা আমি বিশ্রাম নিয়ে তারপর হচ্ছে বিকালের দিকটা যখন আমরা খালের মাঝখান দিয়ে যাব, ওই সুন্দর সিনারিটা আমি আপনাদের জন্য ধারণ করব ইনশাল্লাহ। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শুশুক ভেসে উঠছে। আপনারা জানি না শুশুক চিনেন কিনা, ডলফিনের মতো দেখতে অনেকটা। আর আমরা কিন্তু আন্দারমানিক থেকে
এখন বঙ্গোপসাগর যে আছে, মেইন যে সাগর আছে, সাগরের একটি জায়গার নাম হচ্ছে কটকা। সেই জায়গাটাতে যাব। জানি না কত সময় লাগবে, খুব জলদি যেতে পারলেও আমরা হয়তো বা রাত 9টা-10টা বাজবে, আর যদি কোনো কারণে ডিলে হয় 12টা-1টাও বেজে যেতে পারে। জানি না, আশা করি আমরা 9টা-10টার মধ্যেই ওখানে পৌঁছতে পারবো। বঙ্গোপসাগরের যে একটি জায়গার নাম কটকা, সেখানে আমরা সারা রাত ইনশাল্লাহ থাকবো। সকালবেলা যে বাদ বাকি কিছু পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টগুলো আমরা সারাদিন ইনশাল্লাহ দেখব। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আবারও প্রায় মোটামুটি 3 ঘন্টার মতো একটা ঘুম হয়ে গেল আমার। খুব ফ্রেশ লাগতেছে এই মুহূর্তটাতে। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠার পরে যে সিনারিটা চোখে পড়লো সেটা আসলে আনবিলিভেবল। দেখুন জাস্ট, এটা হচ্ছে আমার এই যে একদম ছোট্ট রুম থেকে জাস্ট ভিউটা। টাইমটা আমি আবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 6টা বাজে 5:56। আর এই সময়কার দৃশ্য প্রাইসলেস একটি দৃশ্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলুন আস্তে আস্তে উপরের যে ফ্লোরগুলো আছে এই ফ্লোরগুলোতে যাই, দেখি সবাই কি করতেছে যে যার মতো। নম্বর করে আমরা ঘুমাবো। আর তো কোনো কাজ নেই, ঘুমাতে। এই সুন্দরবন নিয়ে ছবি করছে, সেই ছবি আছে। ভাই আমাদেরকে নিচ্ছেন না? ভাই তো পুরো টাইটানিকের ফিল নিচ্ছে। কেমন লাগলো ভাই? দারুণ দারুণ। আসলে নেটওয়ার্কের বাইরে তো এজন্য খুব ভালো লাগতেছে। এক্স্যাক্টলি, আমিও সেম কথা কইতে চাইছিলাম। নেটওয়ার্ক যদি থাকতো সবাই সবার সাথে তো ডিসকাশন হইতো না, সবাই মোবাইল নিয়ে পড়ে থাকতো, এই সৌন্দর্য মিস হয়ে যাইতো আর কি। এরকম জায়গায় আসা উচিত। আপনি কি প্রথমবার আসছেন না এর আগে আসছিলেন? এর আগে আসছি, আমার বাসা যশোরেই বাসা। আচ্ছা, আর এনজয় তো ভালো মতোই সবার একই হচ্ছে আর কি মোটামুটি। কারণ এই দৃশ্য কিন্তু প্রাইসলেস। এই একবার বা দুইবার এসে কিন্তু এর যে সৌন্দর্য, এটা কিন্তু আসলে শেষ করা যাবে না। কারণ ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন একটা সৌন্দর্য থাকে আর কি। প্রত্যেকটা ভিউ পয়েন্টেরই এরকম হয়, টুরিস্ট স্পট যেগুলো থাকে আর কি এই টাইপেরই হয়। আমরা বায়ার থেকে অনেক দূরে, সাপ্লায়ার থেকে অনেক দূরে, প্যারাময় একটি মার্চেন্ডাইজিং লাইফ থেকে অনেক দূরে। ভাবি জানে ভাই? জানে ভাই, জানে না? এই কথাটা জানে না না, এই অবস্থা জানে না। জানাই দিই আমরা। ভিতরে আছেন না? ওই যে ভাই কিন্তু ভালো কথা বলতে পারে, কবি ভাই, তাই না? কবি সাহিত্যিক, অ্যাডভোকেট। সাজাদ ভাই এখন বলবে যে কবি রাতে হবে কবিতা। ও আচ্ছা, কবিতা রাতে জাগবে। ভাই নারী নিয়ে কবিতাটা শোনান তো ভাই। এখানে আপনারা একটা ব্র্যান্ডিং হবে। আর রাতে হবে ইনশাআল্লাহ। রাতের জন্য ওয়েট করতেছি। এতক্ষণে ভাই কবিতা তৈরি করে ফেলবেন। রাতে হবে। সাজাদ ভাই তো কবি, সাহিত্যিক, উকিল। এই মুহূর্তে কোন জায়গায় আছি ভাইয়া? মানে একাধারে অনেক। শেলা নদীতে আছি, সামনে পাটাকাটা, আচ্ছা, তারপরে বেতমোড়, তারপরে গঙ্গা। কটকা কতক্ষণ লাগবে যেতে? তারপরে কটকা যে পৌঁছবো। কতক্ষণ লাগতে পারে এই এখন থেকে? মানে ঘন্টা 3 লাগবে। ঘন্টা 3, এর মানে হচ্ছে রাত 9টা পার হবে। 9 থেকে 10টা বাজবে মোটামুটি। ঠিক
সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে আমি যে জায়গাটাতে বসে আছি সেই জায়গাটা একটু দেখাতে যাচ্ছি আপনাদের। ঘুরে দিচ্ছি। সূর্য কিন্তু একদমই অস্ত যাওয়ার পথে, কয়েক সেকেন্ডের মধ্যে একদম আড়ালে চলে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যেই। আর ইতিমধ্যেই কিন্তু দেখেন চাঁদ কিন্তু উঠে পড়ছে। দেখেন কি সুন্দর পরিষ্কার চাঁদ ঝকঝকে। বিকালের স্ন্যাক্স আইটেম, সময় 6:15। কি অবস্থা বস? রাতের ভিতরে হয়ে যাবে। রাতে কি রানিং থাকবেন? না না, স্টে করা থাকবো। সেক্ষেত্রে তো সমুদ্রের বাতাস থাকবে না। আমরা থাকবো। সকাল 6:30টার সময় খুলনা বন্দর থেকে রওনা দিয়ে রাত 9:30টায় আমরা বঙ্গোপসাগরের যে কটকা নামক স্থান রয়েছে সেটাতে এসে পৌঁছলাম। মাঝখানে একটি বিরতি ছিল আন্দারমানিকে, ছোট্ট একটি বিরতি ছিল আন্দারমানিক সাইট সিইং করার জন্য। তাছাড়া কিন্তু কন্টিনিউয়াস চলছে এই শিপ। সো মোটামুটি 15 ঘন্টা জার্নি শেষে কিন্তু আমরা এসে পৌঁছাইলাম এখানে। আমাদের মতো আরো কিছু শিপ রয়েছে যারা নোঙ্গর করে আছে। যেমন এইদিকে যে লাইট দেখতে পাচ্ছেন, এইদিকে একটা শিপ নোঙ্গর করে আছে। আবার এইদিকে এই যে দূরে লাইট দেখতে পাচ্ছেন, এইদিকেও কিন্তু নোঙ্গর করে আছে। রাতের খাবারের সময় হয়ে গেছে, চলুন দেখি কি পরিবেশন করতেছেন ওনারা রাতের খাবার হিসাবে আমাদের জন্য। অলরেডি অনেকেই বসে গেছেন। কি কি দিচ্ছেন ভাই রাতের খাবার? প্লেন পোলাও, মিক্সড ভেজিটেবল, বেগুন ভাজি মানে ফ্রাই, সাদা এবং চিকেন কারি, ডাল সব দিয়েছে। রাতের খাবার খাওয়া শেষ, এখন আমি গোসল করব। সারাদিন গোসল করা হয়নি যেহেতু প্রচন্ড গরম ছিল। আর এটি কিন্তু নন এসি ক্রুজ, সো বুঝতেই পারতেছেন গ্রীষ্মকাল খুবই ভয়ানক অবস্থা। সো আমি এখন গোসল করব, গোসল করে নামাজ পড়ে ইনশাল্লাহ রেস্ট নেওয়া শুরু করব। সো সুন্দরবনের 3 দিনের ট্যুরের আজকে প্রথম দিন, এখানেই সমাপ্তি।